বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে এই বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন এবং তাদের মেইন এজেন্ডা হচ্ছে এই 25শে ফেব্রুয়ারির যে এটার সাথে ভারতের যে ইনভলভমেন্ট ছিল, আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট ছিল, এইগুলা সারফেস হলেই আন্তর্জাতিকভাবে ভারত আবার আন্তর্জাতিকভাবে ব্যাকফুটে চলে যাবে। তারা প্রতিবেশী দেশে এবং ইভেন কানাডাতে যে ঘটনাটা হয়েছে তার সাথে যদি এই প্রতিবেশী দেশের মধ্যে যে তাদের বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসার পর কয়েকজনের সাথে বৈঠক করেছেন এবং 1.5 ঘন্টার যে তিনি কোথায় ছিলেন সেটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তিনি এই 1.5 ঘন্টা সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন, গোপন বৈঠক, যেটা মিডিয়ার মাধ্যমে বা কেউ জানতো না। তো এই বৈঠকটা কেন হয়েছে, এই বৈঠকটা কেন গোপন করা হলো, আর বৈঠকে কি আলোচনা হতে পারে, এই বিষয়ে নিয়ে দুইটি আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝতে পারবো যে এটা বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সফরে কি হয়েছে, তিনি দেশে কি বলেছেন, তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন, নানা আলোচনা আমাদের চলছে। সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি, কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল। আমি নিজেও কারো কাছে এই প্রশ্নটা শুনেছি, এই কথাটা শুনেছি, এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে। সেটা হলো তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে এই বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন, এবং সেটা গোপনে হয়েছে। যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে, সেটা নিয়ে কৌতূহল আছে, প্রশ্ন আছে, এবং জরুরি কথা আশঙ্কা আছে। তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইরকম কিছু কি হয়েছে, কতটা নিশ্চিত, বা এটাকে আমরা কিভাবে দেখব। এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা। এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা। সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি, তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেগুনবাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং কালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন, তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। 4:05 মিনিটে যমুনায় ঢুকলেন। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী ঘন্টা কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার 2 সফর সঙ্গী। ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাম বৈঠকটি হয় তার। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন। আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্মড হয়েছে, এরকম একটা কথা বলছে। যেটুকু জানা গেছে, সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব। তাহলে কথাগুলো এইরকম যে সেনাপ্রধানের সাথে তার বাসভবনে, এই রিপোর্ট যা বলছে, তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে, সেটা 1 ঘন্টা ব্যাপী হয়েছে, এবং তার সফর সঙ্গীরাও তার সাথে ছিলেন, এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন। সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব, কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে, বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে। সুতরাং প্রশ্ন অনেকগুলো, তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন? তাতে প্রশ্ন আসে, এটা কি লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনাপ্রধানও এমনকি মনে করেছেন? তাহলে আরও প্রশ্ন আছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কি যথেষ্ট বা এতটাই ইনএফিশিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না, তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে?
হতে পারবে? এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে। আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে, তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল। আর ইনফর্মাল বৈঠক হওয়া আসলে কোনো কথাই না। বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন, এটা কেন হবে? তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন, মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে, উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন। এটাও একটা সদিচ্ছার জেস্চার, সবই তো ঠিক আছে। সেনাপ্রধান কেন? এবং এই কথাটা করা হয়েছে। আমি আবারও বলছি, এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা নিয়ে আলোচনাই করতাম। এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিসফাস শুনেছি, আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন। এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলোকে আসলে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না। যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে, এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই, এটা ঘটেছেই, কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা মানে আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার। তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো, যদি হয়ে থাকে, আবারও বলছি যদি হয়ে থাকে, তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে যেখানে ধারণা করা হলো যে এই তথ্যটা যাবে না। আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে, গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা, আনসাররা, কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন, এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন, কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি? উত্তর হলো পাইনি। তাই যদি হয়ে থাকে, আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো। আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। এই প্রশ্ন অস্বাভাবিক না। এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকারে রয়টার্সের সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা প্রচুর, কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম, সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন, টেনিওরের মতো দেখাচ্ছেন যে এই সরকার কতদিন থাকবে, নির্বাচনের টাইম লাইন কবে, 1.5 বছর বা 18 মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান। এই আলাপগুলো তো আসলে প্রশ্ন তৈরি করে। তাহলে কি এই সরকারের সাথে প্যারালাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন? আমরা এটা দেখতে চাই না। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাসও করি এখনো, সেটা হচ্ছে এটা 11 সরকারের মতো না। 11 সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল, যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র। এই সরকার তা না, এবং এখন পর্যন্ত আসলেই তা না। সামরিক বাহিনী সাহায্য করছে, কিন্তু ভারতে মারাত্মক প্রোপাগান্ডা হচ্ছে। এবং আমরা একটু মনে করব, আমাদের এই অভ্যুত্থান সফল হওয়ার কিছুদিনের মধ্যেই একজন ভারতীয়, যার পশ্চিমা ট্র্যাকশন আছে, ব্রাহ্মচেলানি এটাকে কু বলেছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে। তার চাইতে জরুরি কথা, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, জেফ্রি স্ট্রাকচার মতো মানুষ এটাকে একই রকমভাবে চেহারা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা সামরিক অভ্যুত্থান। সো আমাদের সেনাপ্রধান যদি এই ধরনের লুকিয়ে গোপনে একটা বৈঠক করেন যারা মিস্ত্রির সাথে, সেটা এই পারসেপশনকে আরও ভিত্তি দেওয়ার ক্ষেত্রে মানে যুক্তি হিসাবে খুব ভালো বা বড় যুক্তি হিসাবে কাজ করবে। আরেকটা জিনিসও যুক্ত হতে পারে, সেটা হলো, আমরা প্রায় বলি, আমিও ব্যক্তিগতভাবে এটা মনে করি, বিশ্বাস করি, আমাদের জাতির অত্যন্ত বড় একটা ক্রান্তি লগ্নে আমাদের সেনাপ্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আমি মনে করি তিনি উল্টো সিদ্ধান্ত নিলে আসলে কাজ হতো না, কিন্তু উনি নিয়েছেন এবং আমরা সেই মোমেন্ট থেকে বেশ কিছু রক্তপাত ঠেকাতে পেরেছি। শেখ হাসিনা থাকতো না, ওই সময় মানুষ যে জায়গায় চলে গেছে, কিন্তু অবশ্যই সেটা সেই সিদ্ধান্তটা উনি নিয়েছেন। আমরা জানি মধ্য এবং নিম্ন পর্যায়ের অফিসার এবং সব রকম অফিসার, কমিশন, নন কমিশন, জুনিয়র কমিশন অফিসার, সবার তীব্র চাপের মুখে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। কিন্তু দিনের শেষে যেহেতু তিনি ড্রাইভিং সিটে ছিলেন, তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনী এবং আমাদের সেনাপ্রধানের এই জায়গার কৃতিত্বটা আমরা তাকে দেব, তাকে মনে রাখবো। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, সেটা নিশ্চিতভাবেই সেটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করবে, বা কেউ অনেকটা প্রশ্নবিদ্ধ করবে বলতে পারেন। কারণ সাম্প্রতিক সময়ে এই আলাপটা খুব সিরিয়াসলি করা হচ্ছে যে সরকারটা এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কাজ করছে। সেটা কেউ এভাবে, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না, এই সরকারের অদক্ষতা আছে, ভুল আছে,
অনেক কিছু করার ছিল তারা করেননি, সব সমালোচনা আছে। কিন্তু এই সরকার ভারতের পন্থী সরকার, ভারতের রয় সরকারকেই চালায়। এই সরকারের গুরুত্বপূর্ণ বা প্রধান সব উপদেষ্টা রয়ের কথায় চলে এবং রয়ের প্রজেক্টই এই সরকার। এই আলাপগুলো ভারতেই আসলে কার্যত পাওয়ারে আছে। এগুলোকে আমি সির্ফ রাবিশ মনে করি। কিন্তু যখন বা যদি এই ধরনের ঘটনা ঘটে বা এগুলো যদি যথেষ্ট ডালপালা মেলে, এই ঝুঁকি আরও বাড়বে যারা এটা নিয়ে কথা বলছেন এটাকে ভারত এবং রয়ের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার। সে কারণেই আমি মনে করি কিভাবে পারা যাবে জানি না, সরকারের দিক থেকে চেষ্টা করা দরকার এই ব্যাপারে একটা স্পষ্টতা আনা। অন্তত আমি এটা চাই যে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের কোনো রকম কোনো মতভেদ তৈরি না হোক। যদি ঘটে থাকে, আমি আবারও বলছি, যেভাবে এখানে রিপোর্ট আছে এটাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেওয়াও যাবে না। কারণ আমি আবারও বলি যে জনাব মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক, একজন রেসপন্সিবল মানুষ। হ্যাঁ, তিনি এটাকে শতভাগ বলেননি, কিন্তু আমি ধারণা করি তার কাছে যথেষ্ট ক্রেডিবল তথ্য আছে তিনি সূত্র দিয়ে যেভাবে বলেছেন। তো সেটা যদি হয়ে থাকে, দুই পক্ষ এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেওয়া দরকার এবং ভবিষ্যতে এই সতর্কতাটা জরুরি। বাংলাদেশে ভারত সম্পর্কে জনগণের মানসিকতা কি, যৌক্তিক কারণেই কি, এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে ভারত সম্পর্কে কথা বলে আমরা জানি, সেটা নিয়ে যাতে প্রশ্ন তৈরি করার কেউ সুযোগ না পায় সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। সাথে যদি এই প্রতিবেশী দেশের মধ্যে যে তাদের ইনভলভমেন্টটা যখন একটা তদন্ত আদালতের মাধ্যমে প্রমাণিত হবে, তখন তারা আন্তর্জাতিকভাবে হেয় হবে। এই আন্দোলন, এই ইনভেস্টিগেশন যখন হবে, যখন সত্য সারফেস হওয়া শুরু করবে, দেন দে উইল বি বেটার পজিশন টু নেগোশিয়েট উইথ দেম। তখন তারা আরো বেটার পজিশনে যাবে। এই বেটার পজিশনটা একটা ভারত জানে যে দে উইল বি দ্য ব্যাকফুটিং ফিউচারে যখন হবে। সো তারা এখন এদেরকে লোভ লালসা টাকা পয়সা যাই কিছু একটা দিয়ে কনভিন্স করতেছে যাতে এই জিনিসটা না হয়। বাট আমি মনে করি যে এটাতে তার সাকসেসফুল হবে না। আমরা রিটায়ার্ড অফিসার এবং দেশের জনগণ ইনশাল্লাহ এটাকে আমরা ঠেকিয়ে দিব। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা ম্যাসাকার অবস্থা। আমি প্রফেসর আসিফ নজরুল সম্বন্ধে যেটা দেখতেছি, তারপরে অন্যান্য সম্বন্ধে দেখছি, আমি রীতিমতো হতাশ। সো এই নেক্সাসটার সাথে বড় স্ট্রেংথ হচ্ছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। উনি যদি চেঞ্জ না হয় আমি জানি না কি হবে, বাট দেশের কোনো চেঞ্জ হয় বলে আমি মনে করি না। বাট আমরা 25 ফেব্রুয়ারির এটা নিয়ে ইনশাল্লাহ রাজপথে থেকে হলেও, আমি বিদেশে আছি বাট আমার স্পিরিটটা ওখানে থাকবে, হলে এটার কমিশন আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। সাকিব ভাইয়ের দুইটা কথা একটু অ্যাড করবো। সেটা হচ্ছে উনি যেটা বললাম যে ভারতীয় বাহিনী আমাদের বিভিন্ন জিনিস, স্পেশালি হেভি মেশিনারি যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল ওগুলা খুলে নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি যশোর এলাকায় ওখানে এটা ছিল মেজর জলিল, যিনি কমান্ডার, উনি এটা আটকিয়েছিলেন। আটকানোর পরে হি ওয়াজ অ্যারেস্টেড বাই বাংলাদেশি অথরিটি, তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং বলছিল যে তাকে এগুলো ছেড়ে দেওয়ার জন্য। এবং হি ইজ দ্য অনলি ম্যান ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার যাকে, এবং তার আন্ডারে যারা কাজ করেছে তাদের অনেককেই কোনো ইয়া দেয় নাই, ওই যে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেয় নাই। বাংলাদেশের প্রতিটা সেক্টর কমান্ডার বীর উত্তম, একমাত্র হি ইজ উইদাউট এ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস। এটা মানে আওয়ামী ভারত প্রীতির আরেকটা উদাহরণ। আরেকটা হচ্ছে ওই সাকিব ভাই যে জেনারেল জেকবের বইটা বোধহয় ভাই পড়েছেন। সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে উনি উনি তো একজন ইহুদি। হ্যাঁ, আমি জাস্ট বইটার নাম হচ্ছে সারেন্ডার এট ঢাকা, বার্থ অফ এ নেশন। এটার মধ্যে আমি অনেক আগে পড়েছি, আমার কাছে একটা লাইন খুব স্ট্রাইকিং করেছিল। সেটা হচ্ছে সে কথাটা ছিল এরকম যে এই প্রথম কোন মুসলিম আর্মি ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু আর্মির দ্বারা পরাজিত হয়েছে। মানে হ্যাঁ, সে ছিল হচ্ছে ইহুদি, আরেকজন ছিল অরোরা ছিল শিখ, আর বাকি ছিল হিন্দু, পার্সি। হ্যাঁ, কারেক্ট। সম্মিলিত ইয়ার কাছে মুসলিম বাহিনী পরাজয় হয়েছে। সো কমেন্ট ওয়াজ ভেরি রেসিস্ট। মানে জাস্ট প্রসঙ্গত মনে পড়লো তাই জিনিসটা বললাম আর কি। আচ্ছা, এখন আসলে হচ্ছে বিক্রম মিশ্রির ঘটনাটা। প্রথমে আমি যখন এটা ফেসবুকেই দেখার পরে আই ওয়াজ ডিস্টার্ব যে এরকম একটা বোকার মতো কাজ কি জেনারেল ওয়াকার করবেন, বা ভারতরাও কি করবে? কারণ তারা জানে যে অলরেডি তাদের সেনাবাহিনীর প্রতি তার যে ফুল কন্ট্রোল নাই। হয়তো উনি জেনারেল ওয়াকারকে কন্ট্রোল করেন, কিছু জেনারেলকে কন্ট্রোল করেন। বাট ইনফরমেশনটা আমি যখন চেক করলাম, অ্যাকচুয়ালি আই ফাউন্ড ইটস ট্রু যে ওখানে পেপারে যেটা এসেছিল অ্যাপ্রক্সিমেটলি ওইটাই 7:30 to 8:35 করেছে। প্রথমে আই ওয়াজ সার্চিং ফর ইনফরমেশন, কি নিয়ে আলাপ হলো। আমাদের একটা
কমন গেজ আছে। পরবর্তীতে আমি একটা সোর্সের মাধ্যমে যেটা জানলাম সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত চুক্তি আছে এই চুক্তিগুলো যেন পাবলিক করা না হয়। এটা ছিল একটা এজেন্ডা। স্পেশাল পোর্টের ব্যবহার নিয়ে যে তাদের সাথে চুক্তি যেটা আছে ওইটার জন্য নেই আগ্রহ হয়। এবং আরেকটা ছিল হচ্ছে 25 ফেব্রুয়ারির যে আহ এটার জন্য একটা কমিশন তৈরি করা, এটার জন্য না করা হয়। এবং ফাইনালি কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রজ্ঞাপনের মধ্যে বলে দিল যে এটা আর কোনো ইয়া হবে না। বাট এটা তো হিসাবে সহজ খুব ভাবে বোঝা যাচ্ছে যে বিক্রম মিশ্র আসার পরে আমি অ্যাজিউম করতেছিলাম যে হয়তোবা তারা অলরেডি আজকে জয়শঙ্করের একটা স্টেটমেন্ট দেখলাম যে তাদের সে নিজে একটু ক্রিটিক করতেছে যে তাদের ফরেন পলিসিতে কিছু ভুল আছে। হ্যাঁ, এটা হয়তো বা পার্ট অফ ডিপ্লোমেসি। বাট আমার কথা হচ্ছে তখন বলছিল যে বাংলাদেশ ক্ষেত্রে তারা একটু ব্যাকফুটিং আছে, হয়তোবা তারা এখানে আসার পরে তারা একটু নমনীয় ভাবে এখন বাংলাদেশকে ডিল করবে। বাট বিক্রম মিশ্র আসার পরে যে সমস্ত অ্যাটিটিউড দেখলাম সেটাতে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি তারা ব্যাকফুটিং এ, মানে ডিপ্লোমেসি এমন একটা জিনিস, আপনি ফ্রন্ট ফুটিং এ যদি থাকেন একটা যুদ্ধনীতি ভাব নিয়ে, তারা আইদার ওই জায়গায় স্টিল থাকবে নাহলে ব্যাক ফুটিং এ যাবে। বাট তারা এসে আমার কাছে মনে হলো তারা অ্যাগ্রেসিভ পোস্টার নিয়ে আসলো এবং আমরা ব্যাক ফুটিং এ চলে গেলাম। এবং বিং ডিপ্লোম্যাটিক্যালি আমি মনে করি এই সিচুয়েশনটা এখন মনে করেন যে আন্তর্জাতিকভাবে আমরা দেখতেছি যে ভারতকে আমেরিকা, ইউরোপ এবং বেশ কয়েকটা দেশ খুব নেগেটিভ ভাবে পোর্ট্রে করেছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে, এবং তাদের বিভিন্ন পলিসি চেঞ্জ হয়েছে ভারতের ব্যাপারে। আমরা এর আগে দেখেছি যে কানাডাতে একজন ভারতীয় শিখকে মারার পিছনে তারা নিশ্চিতভাবে বলেছে ভারতের হাত আছে। আমেরিকার নিউ ইয়র্কে এরকম একটা অ্যাটেম্প চলেছিল, এটা নিয়েও কথা হয়েছে। সো এরকম একটা সিচুয়েশনে আমরা যদি এই বিডিআর পিলখানা নিয়ে একটা নতুন ভাবে ইনভেস্টিগেট করি, যেটা এই এই সরকার চেঞ্জের পরে এটাই ছিল আমাদের সবচেয়ে বড় মানে সেনাবাহিনীতে আমরা যারা ছিলাম, প্লাস আমি বলবো সেনাবাহিনী কেন, এটা দেশের প্রতি নাগরিকের ছিল, যে আমরা ক্লিয়ারলি বুঝতেছিলাম যে এই যে যে তিনটা তদন্ত আদালত যেটা হয়েছিল কোনোটাই সবগুলোই আহ শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী হয়েছিল। ইভেন আমি আপনার শোতেও বোধহয় বলেছি, আগেও শোতে বলেছি যে জেনারেল জাহাঙ্গীর বর্তমানে যিনি উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি নিজে ছিলেন ওই তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন। এবং উনাকে অনেক অফিসার অনেক তথ্য দিয়েছে, এভিডেন্স দিয়েছে, ভারতীয় হিন্দিভাষী লোকজন কথা বলতেছে এই ধরনের অডিও দিয়েছে, ভিডিও দিয়েছে, এবং আরো অনেক কিছু দিয়েছে। এবং এই এভিডেন্স গুলো পরবর্তীতে গায়েব হয়ে গেছে। এবং আমি আগে শুনেছিলাম যে সমস্ত এই সমস্ত এভিডেন্স যখন গায়েব হয়, তাদের কাছে থাকার কথা ওইরকম কয়েকজন অফিসারের কাছে আমি শুনেছিলাম যে তারা এইগুলা গোপন ভাবে রেখে দিয়েছে, সময় হলে এগুলো একটা সার্ফেস করবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমি 2 মাস আগে ওরকম একজন আমার ক্লোজ ফ্রেন্ড একজন, যার কাছে এরকম আছে আমি জানি, আমি তখন বললাম যে দোস্ত এখন তুই এগুলা নিয়ে সামনে আয়, আমি একটা ইন্টারভিউ একটা ইম্পর্টেন্ট চ্যানেলের সাথে তোদের করাই দিব, তুই এগুলো নিয়ে আয়। ও জাস্ট খালি বলছে দোস্ত ইট ইজ নট দ্য রাইট টাইম। এবং আমি এই গত গতকালকের ঘটনার পরে আমি বুঝতে পেরেছি যে মাই দ্যাট ফ্রেন্ড ওয়াজ রাইট। সে বাংলাদেশে থাকে, আমি থাকি এখানে। এখনো ভারতীয় হেজিমনি এবং আমাদের যে গোয়েন্দা সংস্থার একটা অংশ, প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট জেনারেলরা তো ভারত প্রীতি তো তাদের আছে সবাই জানি, এবং তাদের মেইন এজেন্ডা হচ্ছে এই 25 ফেব্রুয়ারির যে এটার সাথে ভারতের যে ইনভলভমেন্ট ছিল, আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট ছিল, এইগুলা সারফেস হলেই আন্তর্জাতিকভাবে ভারত আরেকটা আবার আন্তর্জাতিকভাবে ব্যাকফুটিং এ চলে যাবে। তারা প্রতিবেশী দেশে এবং ইভেন কানাডাতে যে ঘটনাটা হয়েছে তার সাথে যদি এই প্রতিবেশী দেশের মধ্যে যে তাদের ইনভলভমেন্টটা যখন একটা তদন্ত আদালতের মাধ্যমে প্রমাণিত হবে, তখন তারা আন্তর্জাতিকভাবে হেয় হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক জোট থেকে তাদের পজিশনটা কোশ্চেনেবল হবে। সো এইটা করার জন্য তারা জান প্রাণ দিয়ে ইয়ে করতেছে। এবং আমি এখন যেটা দেখতেছি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমি নাম ধরেই বলি বিএনপি, জামাত, এদের মধ্যে এইটার প্রতি একটা সাপোর্টিং কাজ করতেছে যে এটার আর ইনভেস্টিগেশনের দরকার নাই। আমি আরো বলতে পারি যে যে সমস্ত ফ্যামিলিরা ভিকটিম ফ্যামিলি আছে, তাদের মধ্যে একজন হচ্ছে মেজর জেনারেল শাকিলের ছেলে ইশরাক, এবং তার সাথে আরেকটা অফিসারের ছেলে, তার নামটা আমি ভুলে গেছি। তাদের কুদরত এলাহি ছেলে যে আছে, সাকিব বোধহয়, ওর নাম সাকিব। হ্যাঁ, এই দুইজন নাকি এখন কনভিন্স যে আর একটা করার দরকার নাই, আর একটা এই ধরনের তদন্ত করার দরকার নাই। আমাকে এই ঘটনার পরে আমি গতকালকে একটা লাইভ করেছি এই ব্যাপারে, এরপরে আমাকে একজন ইনফরমেশন দিয়েছে যে ভাই আমি তো চেষ্টা করেছিলাম যে এই ঘটনাগুলো নিয়ে যারা ভিকটিম ফ্যামিলির মাধ্যমে একটা
ডকুমেন্টেশন করব, করব আমি তারা তাদের কাছে একটু হেল্পও পেয়েছি। কিছুদিন পরে আমি দেখলাম তারা কেউই এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি না। সো কেউ ব্যাকগ্রাউন্ডে কলকাঠিটা নাড়ছে, এবং এই কলকাঠি নাড়ার সাথে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাপোর্ট দিচ্ছে। এটা বিক্রম মিস্ত্রির সাথে ঘটনার পরবর্তীতেই যখন জেনারেল জাহাঙ্গীর এই ঘোষণাটা দিলেন, কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখন পর্যন্ত মিলিটারি যে কজন অ্যাডভাইজার হয়েছে সব জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার হয়েছে। যদি হয়ে থাকে জেনারেল ওয়াকার, বিক্রম মিশ্র, দেন টু জেনারেল জাহাঙ্গীর। সো এটা একটা সম্মিলিত ভারতকে এবং আওয়ামী লীগকে সহায়তা করার জন্য একটা প্রজেক্ট। এবং আমি আপনাকে বলতে পারি, আমি কালকে এই জিনিসটা জানার পর আমি নিজে যেরকম লাইভে এসেছি, তা পরবর্তীতে আমাদের মিলিটারি গ্রুপ যেটা আছে, মিলিটারি গ্রুপের মধ্যে আমি ওখানে লাইভে এসেছি। এবং আমাদের, আপনারা সবাই জানেন যে যখন মেজর সিনহা হত্যা হয়েছিল, এরপরে আমাদের রাওয়া খুব অ্যাক্টিভ কাজ করেছিল। তখন আমরা মানে অ্যাটলিস্ট অফিসারদেরকে ইউনিফাই করার জন্য আমি তখন দিনে মানে 5-6টা করে পোস্ট দিতাম ওই গ্রুপের মধ্যে, যাতে এই জিনিসটার মানে বিচারটা ঠিক মতো করা যায়। কিন্তু যেটা হচ্ছে পরবর্তীতে এটার কন্ট্রোলটা সরকার নিয়ে নিয়েছিল, এবং সামনে এখন আবার আমরা আমাদের কন্ট্রোল ফেরত পাচ্ছি, এবং 21 তারিখে এটা নির্বাচন আছে। আমি ওখানে বলেছি যে দরকার হলে আমরা নির্বাচনে করবো, মানে বয়কট করবো, আর দরকার নেই আমরা আগে এই 25শে ফেব্রুয়ারির যে বিচার, এটার জন্য কমিশনটা আমরা এনশিওর করবো। এবং আমার কাছে মনে হচ্ছে যে রিটায়ার্ড অফিসাররা দে আর কোয়াইট ইন্সপায়ার্ড, এবং তারা এটার মধ্যে ইতিমধ্যেই কিছুদিনের মধ্যে তারা রাজপথে নেমে যাবে। এবং এটা আমি বলবো যে ভারত আমাদেরকে প্রেসার দিবে, এটা ঠিক, কিন্তু এটার সাথে যারা এটাতে সাথে সংশ্লিষ্ট, তারা ইভেন এই যে বিএনপি এবং জামাত এবং অন্যান্য যারা আছে, তারা এইটাও রিয়েলাইজ করতে পারতেছে না। তারা তাদেরকে হয়তোবা এই ভারত তাদেরকে বুঝাচ্ছে যে এই জিনিসটা যদি তোমরা সারফেস না করো, ফিউচারে তোমাদেরকে আমরা এই ধরনের সাপোর্ট দিব, আমি অ্যাজিউম করি। বাট এইভাবেই হওয়ার কথা, আদারওয়াইজ তাদের হঠাৎ করে এই 25শে ফেব্রুয়ারির ঘটনা নিয়ে এতদিন তারা এটা নিয়েই না রাজনীতি করেছে, এটার বিচার করবে, এখন এসে তো ব্যাকফুটে যাওয়ার কথা না। তার মানে হচ্ছে, বাট তারা যেটা রিয়েলাইজ করতে ব্যর্থ হচ্ছে সেটা হচ্ছে এই আন্দোলন, এই ইনভেস্টিগেশন যখন হবে, যখন সত্য সারফেস হওয়া শুরু করবে, দেন দে উইল বি বেটার পজিশন টু নেগোশিয়েট উইথ দেম। তখন তারা আরো বেটার পজিশনে যাবে। এই বেটার পজিশনটা একটা ভারত জানে যে দে উইল বি দ্য ব্যাকফুটিং ফিউচারে যখন হবে। সো তারা এখন এদেরকে লোভ লালসা, টাকা পয়সা যাই কিছু একটা দিয়ে কনভিন্স করতেছে যাতে এই জিনিসটা না হয়। বাট আমি মনে করি যে এটাতে তারা সাকসেসফুল হবে না। আমরা রিটায়ার্ড অফিসার এবং দেশের জনগণ ইনশাল্লাহ এটাকে আমরা ঠেকিয়ে দেব। এবং ভারতীয়, এবং আমি আপনাকে আজকের এই পজিশনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জেনারেল ওয়াকার যদি এখানে সেনাপ্রধান থাকেন, বাংলাদেশের ফিউচার অন্ধকারচ্ছন্ন থাকবে। সে থাকা অবস্থায় দেশের যে ভারতীয় হেজিমনি যেটা আছে, যেটা গোয়েন্দা সংস্থা, জেনারেল এবং অন্যান্য যারা আছে, ইজ নট গোয়িং টু ওয়াইপ আউট। আমি অনেক সময় আমার স্টেটমেন্ট আপ ডাউন করেছি, কয়েকবার বলেছি, ওনাকে উপদেশ দিয়েছি, আপনি যদি ব্ল্যাকমেইলড হয়ে যান বা কোনো কিছু হন, দেশের লোকজন আপনাকে চোখ বন্ধ করে ক্ষমা করে দিবে যে আপনি শেষ পর্যন্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন। আপনার নামে যত জন নেকার জন্য কোনো কিছুই থাকুক না কেন, শেখ হাসিনার সাথে আপনি টেলিফোন কথা বলতেছেন, আপনি এখানে যে হত্যাকাণ্ডগুলো চলতেছে, আপনার সেনাবাহিনী ওটাতে সহায়তা করেছে, আমরা সবাই দেখেছি আপনার ইনভলভমেন্ট। হ্যাঁ কি তারেক সিদ্দিকীর সাথে আপনার যে কথাবার্তা হয়েছে। তবে আমি আপনাকে বলে রাখি, কেউ না কেউ কোনো জায়গায় এই জিনিসগুলো রেকর্ড রেখেছে বলে আমি বিশ্বাস করি। এবং এটা যদি প্রকাশ্য পায় কেউ আপনি যদি এখন আর্মিটাকে ক্লিনজিং করেন, এই সরকারকে ঠিকমতো সহায়তা করেন, এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা মেসাকার অবস্থা। আমি প্রফেসর আসিফ নজরুল সম্বন্ধে যেটা দেখতেছি, তারপরে অন্যান্য সম্বন্ধে দেখছি, আমি রীতিমতো হতাশ। সো এই নেক্সাসটার সাথে বড় স্ট্রেংথ হচ্ছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। উনি যদি চেঞ্জ না হয় আমি জানি না কি হবে, বাট দেশের কোনো চেঞ্জ হয় বলে আমি মনে করি না। বাট আমরা 25শে ফেব্রুয়ারির এটা নিয়ে ইনশাল্লাহ রাজপথে থেকে হলেও, আমি বিদেশে আছি বাট আমার স্পিরিটটা ওখানে থাকবে, হলে এটার কমিশন আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। ধন্যবাদ। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন বৈঠকটা কেন ছিল এবং বৈঠকটা কেন হওয়া দরকার ছিল এবং কেন এই বৈঠকটা করেছে, কেন মিডিয়ার বাহিরে এই কথাটা। কারণ এই বৈঠকে নির্ধারণ হয়েছে বিডিআর হত্যা তদন্ত পূর্ণ তদন্ত করা হবে না। এই বৈঠকে নির্ধারণ হয়েছে এবং সেনাপ্রধান হয়তো হুমকিও দিয়ে গিয়েছে। এই কারণে কিন্তু তারা সেটা ওই দিন না করেছে এবং এখন আবার করতে বাধ্য হয়েছে, যদিও কিন্তু চাপে পড়ে বাধ্য হয়েছে। কিন্তু প্রথম ভারতের কথাই তারা বাদ দিয়েছে এবং এই বৈঠকটার মাধ্যমে অনেক কিছুই
ছিল, যেগুলো হয়তো বা দেশের মানুষের তো জানেন। আগে যেভাবে হাসিনার সাথে গোপন বৈঠকের মাধ্যমে বিভিন্ন চুক্তি হইতো, এখনো কিন্তু সেটাই হয়েছে, হয়তো আমরা জানি না কি চুক্তি হয়েছে বৈঠকে। এগুলো সামনে আসা দরকার বা সামনে আনা দরকার। সেনাপ্রধানের উচিত কি আলোচনা হচ্ছে সেগুলো সামনে আনা উচিত। আর আনা যে হবে না এটা তো স্পষ্ট, যে বৈঠকটি গোপন হয়েছে, মিডিয়ার আড়ালে হয়েছে, কোনো তথ্য ছিল না যে এই 1.5 ঘন্টা তিনি কোথায় ছিলেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা চাই আসলে আমাদের দেশটা নিরাপদে থাকুক। নিরাপদে না থাকে, এভাবে এখনো গোপনীয়ভাবে ভারতের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার মতো মানে চিন্তা ভাবনা করে আমাদের সরকার, তখন কিন্তু খুবই ভয়ানক একটা অবস্থা হবে। যে প্রিয় দর্শক, আলোচনা শুনেছেন, শুনে কেমন লাগলো মন্তব্য করবেন।